হ্যালো স্টুডেন্টস, আমরা এখন আলোক তড়িৎ ক্রিয়া ব্যাপারটা একটু আলোচনা করি। বিজ্ঞানী বিজ্ঞানী লেনার্ড এটা প্রথম প্রমাণ করেছিলেন যে কোনো একটা ধাতব পৃষ্ঠে যদি আলো এসে পড়ে সেখান থেকে কিন্তু ইলেকট্রনের নিঃসরণ ঘটে। এই যে ঘটনাটাকে বলছে আলোক তড়িৎ ক্রিয়া, অর্থাৎ কোনো ধাতব পৃষ্ঠে যদি একটা মানে একটা বিশেষ মানে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য, বিশেষ তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলো যদি এসে পড়ে, যেমন সেটা এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি এবং দৃশ্যমান আলো, তাহলে দেখা যায় যে যতক্ষণ আলো পড়ে ততক্ষণ ওখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটে এবং আলো পড়ার সাথে সাথেই ঘটে, এটা তাৎক্ষণিক। এই ঘটনাকে বলে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ। অর্থাৎ এই যে কোনো ধাতব পৃষ্ঠের উপর একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো বা যথোপযুক্ত কম্পাঙ্কের আলো ফেললে এখান থেকে কিন্তু ইলেকট্রন নির্গত, একে আলোকজ ইলেকট্রন বা ফোটো ইলেকট্রন বলা হয়। দেখো, এই প্রসঙ্গে যদি বলা যায় যে আলোক তড়িৎ ক্রিয়ার একটা বিপরীত ঘটনা কী হতে পারে, এখানে দেখো আলো পড়লে অর্থাৎ তড়িৎচুম্বক তরঙ্গ পড়লে ইলেকট্রন নিঃসরণ হয়। তোমরা হয়তো পড়েছো কুলিজ নলে যখন এক্স রশ্মি উৎপাদন করা হয়, ওখানে কিন্তু দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন এসে আঘাত করার ফলে ওখান থেকে কিন্তু তড়িৎচুম্বকের তরঙ্গ তৈরি হয় এক্স রশ্মি হিসেবে। তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার যদি বিপরীত ঘটনা বলি তাহলে আমি কী বলতে পারি, এটা আমরা এক্স রশ্মি উৎপাদন বলতে পারি। যাই হোক, ওটা একটা আলাদা বিষয়, তবু একটা আলোচনার সঙ্গে এলো বলে দিলাম। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া কি দেখা যায় যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এগুলো যেগুলো উচ্চ ধনাত্মক তড়িৎধর্মী ক্ষার ধাতুগুলি, এইগুলোতে যদি আলোক তড়িৎ ক্রিয়া সম্বন্ধে খুবই সংবেদন মানে সেন্সিটিভ, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে দৃশ্যমান আলো পড়লেও কিন্তু এখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটে। এই প্রসঙ্গে আমরা আলোচনা যেটা করব লেনার্ডের একটা এক্সপেরিমেন্ট, এবং তার থেকে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার সম্পর্কিত বেশ কিছু ঘটনা আমরা এক এক করে ব্যাখ্যা করব এবং পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইনের সমীকরণ দিয়ে সেগুলো আরও ভালোভাবে ব্যাখ্যা করা যাবে। তাহলে প্রথমে আমরা আলোক তড়িৎ ক্রিয়া বিজ্ঞানী লেনার্ড যে পরীক্ষাটা করেছিলেন, পরীক্ষাটা একটু দেখবে তোমরা। আমি পরীক্ষাটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি এবং তারপরে যে মূল যে পরীক্ষা থেকে যে আমরা যে অবজারভেশন, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এটা একটা কাঁচের কুণ্ড, বায়ু নিরুদ্ধ কাঁচের কুণ্ড, তাতে দুটো প্লেট আছে, একটা কে প্লেট, একটা এ প্লেট। আর কে আর এর মধ্যে একটা বিভব সৃষ্টির ব্যবস্থা থেকে সাধারণত এ কে উচ্চ বিভবে রাখা থাকে, কে কে নিম্ন বিভবে। কিন্তু এখানে কমিউটেটর, আমি ছবিতে তিনি কমিউটেটরের সাহায্যে চাইলে আমরা কে কে আবার এ সাপেক্ষে উচ্চ বিভবে রাখতে পারি। তাহলে সাধারণত কে কে নিম্ন বিভবে রাখা হয়, এ কে উচ্চ বিভবে রাখা হয়। আর এখানে একটা অ্যামমিটার দেওয়া থাকে, মানে গ্যালভানোমিটার, যার সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাপতে পারবো। আর এখানে একটা উইন্ডো, গ্লাস উইন্ডো এখানে, আর ডব্লিউ মানে এখানে উইন্ডো দিয়ে আলো ফেলা হয়। তাহলে দেখো কী কী ঘটনা ঘটছে, এখানে আলো ফেলা হচ্ছে। এই আলোটা কিন্তু বিভিন্ন কম্পাঙ্কের আলো ফেলা যেতে পারে, বা আবার এই উইন্ডোটাকে আমরা সাহায্যে এই আলোর তীব্রতাটাকে কম বেশি করতে পারি। আলো কিন্তু দুটো জিনিস খেয়াল রাখবে, তীব্রতার কম্পাঙ্ক, দুটো কিন্তু এক জিনিস না। তীব্রতা মানে কত বেশি পরিমাণে আলো ফেলছি, অর্থাৎ জানলার পাল্লাটা বেশি করে খুলে দিয়েছি। আর কম্পাঙ্ক বাড়িয়ে আমরা তার দেখেছি, কম্পাঙ্ক বাড়লে আলো শক্তি বাড়ে, ফোটনের শক্তি বাড়ে নিউ। কম্পাঙ্কটা চেঞ্জ করতে হলে কিন্তু আলোর সোর্সটাকে, তার টেম্পারেচার বাড়াতে হবে বা সোর্সটাকে পাল্টাতে হবে। যাই হোক, এখানে আমরা কম্পাঙ্কটা চেঞ্জ করতে পারি, আবার তীব্রতাটাকেও চেঞ্জ করতে পারি, সেরকম ব্যবস্থা আছে। আর এইখানে বিভবটাকে আমরা বাড়ানো কমানো করতে পারি। এখানে যে আলোকজ মানে ফোটো কারেন্ট মানে আলোক তড়িৎ, সেটা মাপতে পারি। আর চাইলে আমরা কে আর এর মধ্যে বিভবটাকে কোনো একটাকে অন্যটার সাপেক্ষে উচ্চ বিভব রাখতে পারি কমিউটেটরের সাহায্যে। তাহলে প্রথমে আমরা দেখি কি ঘটনা ঘটছে। একটা নির্দিষ্ট মনে করো আমরা কি করলাম, প্রথমেই কে সাপেক্ষে একে উচ্চ বিভবে আমরা রেখেছি এবং আস্তে আস্তে বিভবটাকে বাড়ানো হচ্ছে। বিভবটা বাড়ানোর সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি যে ইলেকট্রন নিঃসরণ বাড়ছে এবং বাড়তে বাড়তে তার দেখা যাচ্ছে যে তার ইলেকট্রন নিঃসরণ বাড়ছে এবং তার ফলে আলোক তড়িৎ প্রবাহ বাড়ছে। এখানে বিভবটাকে চেঞ্জ করছি, কে সাপেক্ষে এর বিভব। আর এইখানে আলোক তড়িৎ প্রবাহ যেটা আই আমরা মাপছি, এটা হচ্ছে কারেন্ট, আলোক তড়িৎ প্রবাহ, তীব্রতা নয় কিন্তু এটা প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহ, এটাকে আমরা গ্যালভানোমিটার দিয়ে মাপছি। তাতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বিভবটা যত বাড়াচ্ছে, নির্দিষ্ট তীব্রতার আলো ফেলা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বিভবটা বাড়াতে সাথে সাথে আলোক তড়িৎ প্রবাহ বাড়তে বাড়তে একটা সময় গিয়ে স্টেডি হয়ে যাচ্ছে। অর্থাৎ তীব্রতাটা এখানে মনে করো তীব্রতা I1, ঠিক আছে। আবার মনে করো যদি আর কিন্তু এটা হলো স্যাচুরেশন কারেন্ট, অর্থাৎ এক্ষেত্রে এখানে যে ইলেকট্রন, অর্থাৎ এই তীব্রতার যতগুলো ইলেকট্রন নিঃসরণ করছে সবগুলোই এ প্লেট কিন্তু তাদের আকর্ষিত করে ফেলছে, তার মানে তার কারেন্টটা বাড়ছে না, এটা হচ্ছে সম্পৃক্ত প্রবাহ পাওয়া গেছে। নেক্সট টাইম কী করা হলো, ধরো যদি এবার আরেকটু তীব্রতা, উইন্ডোটা বাড়িয়ে তীব্রতা বাড়িয়ে দেওয়া যায়, এবার ভোল্টেজটা বাড়াচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে এরও গিয়ে একটা সময় I2 আরও বেশি
তারও কিন্তু একসময় স্যাচুরেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিভবে একটা নির্দিষ্ট বিভবে মনে করে এই বিভবে আলোকতড়িৎ যে প্রবাহ কিন্তু আর বিভবের উপর নির্ভর করছে না। দেখো একই বিভব, এখানে যদি বিভবটা একই থাকে তাহলে কিন্তু একই থেকে যাচ্ছে, তখন নির্ভর করছে কার উপর? তীব্রতার। অর্থাৎ আলোকতড়িৎ তীব্রতা বাড়ালে আলোর তবেই কিন্তু প্রবাহ মাত্রা বাড়বে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এইবার যদি আমি এইবার যদি কেটাকে আমরা উচ্চ বিভবে রেখে দিই, অর্থাৎ ইলেকট্রন উচ্চ বিভবে রেখে দিলাম, তাহলে এটা নিম্ন বিভব, তখন ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হবে। তাহলে ইলেকট্রন গতিশক্তি নিয়ে বেরোলেও তাদের বাধাপ্রাপ্ত হতে হতে একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট বিভবে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে নিউ কম্পাঙ্কের আলো, কম্পাঙ্ক ফিক্সড, যে একটা সময় গিয়ে এখানে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে, অর্থাৎ আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হচ্ছে, অর্থাৎ সব ইলেকট্রনগুলোই কিন্তু আর আটকে পড়ছে, তার গতিশক্তি থামিয়ে দিচ্ছে তাকে। এগুলো পরে আমরা ব্যাখ্যা করব। এটাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব। তাতে দেখা যাচ্ছে কম্পাঙ্ক যদি নির্দিষ্ট থাকে, যে কোনো তীব্রতার আলোর ক্ষেত্রে কিন্তু নিবৃত্তি বিভবটা একই হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট উৎস থেকে আমরা আলো ফেলছি, তীব্রতাটা কম বেশি করে আমি পরীক্ষা করেছি। যদি বিপরীত বিভবে আমরা পাঠাই, অর্থাৎ কে যদি উচ্চ বিভবে রাখি, একে নিম্ন বিভবে, তাহলে তার যে নিবৃত্তি বিভব, যে বিভবে বিপরীত বিভবে প্রবাহ মাত্রা শূন্য হয়ে যায়, সেই বিভবটা কিন্তু সমস্ত তীব্রতার জন্যই একই। অর্থাৎ এখানে কম্পাঙ্ক যেহেতু একই আছে, একে বলে নিবৃত্তি বিভব। অর্থাৎ নিবৃত্তি বিভব কাকে বলবো আমরা? না, যে একটা নির্দিষ্ট বিশেষ প্রবাহ মাত্রায় দেখা যাচ্ছে যদি এ প্লেট সাপেক্ষে কে প্লেটকে আমরা ধনাত্মক রাখি, বা এ প্লেটকে কে প্লেট সাপে ঋণাত্মক বিভবে রাখি, যে নির্দিষ্ট বিভবে গিয়ে তার আলোকতড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, মানে তাকে বলা হচ্ছে স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। ক্লিয়ার? এইবার তাহলে আমরা কি দেখলাম? আলোকতড়িৎ প্রবাহটা কিন্তু নির্ভর করছে কার উপর? বিভব প্রবাহের উপর নয়। একটা নির্দিষ্ট বিভবের পর দেখা যাচ্ছে যে প্রবাহ মাত্রা তীব্রতার সমানুপাতিক, আর নিবৃত্তি বিভবটা কিন্তু তীব্রতার উপর নির্ভর করছে না। এবার আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা নির্দিষ্ট তীব্রতার আমরা বিভিন্ন কম্পাঙ্কের আলো নিয়ে পরীক্ষা করছি, নির্দিষ্ট তীব্রতার আলো নিয়েছি এবং বিভব নিয়ে পরীক্ষা করছি, তাতে এটা প্রবাহ। তাতে দেখবে যে একটা নির্দিষ্ট তীব্রতার আলো ফেলছি, এরকম হচ্ছে বাড়তে বাড়তে, কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন তীব্রতার ক্ষেত্রে বিভিন্ন, ধরো নিউ ওয়ান, নিউ টু, নিউ থ্রি, ধরো নিউ থ্রি গ্রেটার দেন নিউ টু, গ্রেটার দেন নিউ ওয়ান, তাতে দেখা যাচ্ছে যে আলোর কম্পাঙ্ক বেশি তার স্টপিং পোটেনশিয়াল এই VS3, এটা মনে করো VS2, VS1, অর্থাৎ যার যত কম্পাঙ্ক বেশি তার নিবৃত্তি বিভবটাও তত বেশি। আমি একটু সহজ করে বলে দিই, কম্পাঙ্ক আলোর বেশি মানে ফোটনের শক্তি বেশি, নিউ। ফোটনের শক্তি বেশি মানে তাকে থামাতে গেলে উল্টো দিকে বেশি ভোল্টেজ দিতে হবে। ব্যাস এটুকুই এখন মনে রাখো, আমি আইনস্টাইনের সূত্র যখন পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে ফোটনের যত শক্তি বেশি, তার ফলে ওখান থেকে যে ইলেকট্রনের শক্তিটাও তত বেশি হয়, এবং তাকে থামানোর জন্য আর বেশি উল্টো দিকে ঋণাত্মক ভোল্টেজ দিতে হয়। এটা আপাতত মনে রাখো। তাহলে এই যে এই নিবৃত্তি বিভব ব্যাপারটা বুঝে নিচ্ছ, এবং সেটা ডিপেন্ড করছে কার উপর? বিভিন্ন তীব্রতা, বিভিন্ন কম্পাঙ্কের উপর নির্ভর করছে। কম্পাঙ্ক যত বেশি হবে নিবৃত্তি বিভব তত বেশি হবে। আরেকটা জিনিস লক্ষ্য করা গেল যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো না ফেললে যতই তীব্রতা বেশি হোক আলোক তড়িৎ ক্রিয়া কিন্তু ঘটবে না। বুঝেছ? অর্থাৎ একে বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, হ্যাঁ, বা নিউ জিরো, সূচনা কম্পাঙ্ক। এবং সূচনা কম্পাঙ্ক আর ল্যামডা জিরো, সূচনা তরঙ্গ দূরে কী হবে? C/λ0। অর্থাৎ নিউ জিরোর মান তার থেকে বেশি হতে হবে, এবং ল্যামডা জিরোর মানটা, মানে ল্যামডা জিরো যদি সূচনা তরঙ্গ দৈর্ঘ্য হয়, তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে কম হতে হবে, তবে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। আমি একটু সহজ করে বলে দিই। মনে করো একটা ছোট্ট সোলার সেল, এটা তো একটা আলোক তড়িৎ ক্রিয়া ঘটে। তো সোলার সেল তুমি সূর্যের আলোয় যদি রাখো, যদি সামান্য একটু অংশ আলোতে এক্সপোজ করো সূর্যের আলোতে, তাহলে কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। ঠিক আছে? ছোট্ট সোলার প্যানেল, সেটাও কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। তাহলে সামান্য তীব্রতাতে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। কিন্তু মনে করো একটা বিরাট বড় সোলার প্যানেল তুমি চাঁদের আলোয় রাখলে, অনেক বড় প্যানেল, অনেক বেশি তীব্রতা, অনেক আলো এসে পড়ছে পরিমাণে, কিন্তু তাতে তুমি আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না, কারণ তার তার কম্পাঙ্কটা কিন্তু ন্যূনতম কম্পাঙ্কের থেকে কম। সেই জন্য যতই তুমি তীব্রতায় আলো ফেলো, উইন্ডোটা যতই খুলে দাও, যত বেশি করেই আলো ফেলো না কেন, যদি ন্যূনতম কম্পাঙ্কের আলো না হয় তাহলে কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। কিন্তু যদি নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো হয়, তাহলে সামান্য পরিমাণ ছিদ্র দিয়ে যদি আলো এসেও পড়ে, তাহলেও কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। ঠিক আছে? তাহলে মোটামুটি সূচনা কম্পাঙ্কটা আর নিবৃত্তি বিভব, এই দুটো খুব গুরুত্বপূর্ণ টার্ম, এটা একটু মনে রেখো। ক্লিয়ার? আমরা নেক্সট যেটা আলোচনা করব, আলোক তড়িৎ ক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করব। এখান থেকে আমরা
ধীরে ধীরে আরেকটা জিনিস বলে দিই, এই স্টপিং পোটেনশিয়ালটাকে ভিএস যদি হয়, তাহলে তার ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনের শক্তি তাহলে কত হবে না, ইলেকট্রনের যদি গতিশক্তি হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল টু, মনে রাখবে, ই ইন্টু ভিএস। ইভি মানে এনার্জি জানি, তো ইলেকট্রনের এনার্জি যে স্টপিং পোটেনশিয়াল ইভিএস, এই এনার্জি তার গতিশক্তিকে থামিয়ে দেবে। এটাও খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু ভিএস। তাহলে যত গতিশক্তি বেশি হবে তত স্টপিং পটেনশিয়াল বেশি হবে, নিবৃত্তি বিভব তত বেশি হবে। আর ইলেকট্রনের যদি আলোর যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে এইটাও বাড়বে, আমরা আসবো আলোচনাতে, তার জন্য তার নিবৃত্তি বিভবটা বেড়ে যায়। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট আলোক তড়িৎ ক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য একটি লেখচিত্র দিয়ে আলোচনা করব।